কোচবিহারে ভোটে গরম কোচবিহার, ফের প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী। বাকযুদ্ধে তৃণমূল বিজেপি। ভোটে গরম কোচবিহার, সোমবারের পর মঙ্গলবারও ফের প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। বিক্ষোভের মুখে পড়েন নাটাবাড়ির পদ্ম বিধায়ক মিহির গোস্বামীও। তৃণমূল কর্মীদের মুখে কখনো গোব্যাক, কখনো জয় বাংলা। যে দিনহাটায় যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে উদয়ন গুহ, এই সন্ত্রাস থেকে শুধু বিজেপি নয়, আদি তৃণমূল, আদি কংগ্রেসের যারা জাতীয়তাবাদী মানুষ তৃণমূলের আশ্রয়ে এসে উদয়ন গুহ তাদেরকে সন্ত্রাস করছে, তাদেরকেও খুন করছে। একজন বিজেপি দলের প্রার্থী হিসেবে অশোক মণ্ডল সবার কাছে আবেদন নিবেদন করবে, মানুষ সিদ্ধান্ত নেবে কোন রাজনৈতিক দলের প্রার্থীকে কোন চিহ্নে ভোট দেবে। জনসমর্থন নেই বলে উনি পেছনে অনেক লোক পাচ্ছেন না, তার ফলে একটা দৃষ্টি আকর্ষণ করবার জন্য খানিকটা নাটক করে ফেলছেন। আমি তো বলিনি যে আমরা বাধা দেব, যদি বিজেপির লোক খুঁজে না পায়, কাউকে এজেন্ট করতে না পারে, তাহলে সেটা দেখে আমি আনন্দিত হব। পুজো শেষ হতেই শুরু হয়েছে উপনির্বাচনের প্রচার। উপভোটের প্রচারেও তপ্ত কোচবিহারের রাজনীতি। সোমবার দিনহাটায় প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। একই ছবি মঙ্গলবারও। দিনহাটা থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। এই মুহূর্তের খবর, উপনির্বাচনের সবচেয়ে বেশি বাহিনী দিনহাটায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সোমরাজ, দেখো, 30 তারিখের উপনির্বাচনে দিনহাটাতেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশন সূত্রে যেটা খবর, যে এখনো পর্যন্ত যে মোট 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত। সোমরাজ, কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উপনির্বাচনের সবচেয়ে বেশি বাহিনী দিনহাটায়, এবং তাহলে কি স্পর্শকাতর বলে মনে করছে নির্বাচন কমিশন দিনহাটা কেন্দ্রকে? আরো একবার কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, সংক্ষেপে। দেখো, 30 তারিখের উপনির্বাচনে সব থেকে বেশি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, তার মধ্যে থেকে সব থেকে বেশি মোতায়েন করা হচ্ছে দিনহাটাতেই। এখনো পর্যন্ত কমিশন যে 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে 4টি কেন্দ্রের জন্য, তার মধ্যে দিনহাটাতেই 24 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে শান্তিপুরে 19 কোম্পানি, খড়দাতে 17 কোম্পানি এবং গোসাবাতে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনহাটাতে সাম্প্রতিক যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি নিরিখে দিনহাটাতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, অন্তত কমিশন সূত্রে তেমনটাই খবর। ধন্যবাদ সোমরাজ। শান্তিপুরের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি। সেই শান্তিপুরে নীল আবির মেখে প্রচার সিপিআইএম প্রার্থীর। শান্তিপুরে জোর রাজনৈতিক জল্পনা। রবিবার শান্তিপুরে প্রচার করছিলেন সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো। সেই সময় একটি দুর্গা প্রতিমার নিরঞ্জন চলছিল। তাকে নীল আবির মাখিয়ে দেন কেউ বা কারা। তারপরে নীল আবির মেখেই প্রচার করেন সিপিআইএম প্রার্থী। এই নিয়েই শান্তিপুরে শুরু রাজনৈতিক তরজা। দেখুন, আবির মেখে তারা ওই প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় তারা শুভেচ্ছা বিনিময় করছিল। আমার সঙ্গেও তারা আমাকেও তারা নীল আবির মাখিয়ে দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে। এতে আলাদা করে এটাকে দেখা ঠিক হবে না। এটা ভালোবাসার জায়গা থেকে তারা আমাকে নীল আবির মাখিয়েছে। এর মধ্যে রাজনীতি দেখা ঠিক হবে না বলে আমি মনে করি। দেখুন, আমরা সিপিআইএমকে গুরুত্ব দিচ্ছি না, কারণ সিপিআইএম অর্থাৎ সিপিএম এখানে অবলুপ্তির পথে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। সুতরাং আমরা সিপিএমকে বিশেষ গুরুত্ব দিচ্ছি না। দিনহাটায় জোট, শান্তিপুরে জোট নেই। গোসাবায় জোট, শান্তিপুরে জোট নেই। খড়দায় জোট, শান্তিপুরে জোট নেই। এই দলটা সম্পর্কে আমি কি বলবো? এরা কখনো লাল আবিরও মাখতে পারে, নীলও মাখতে পারে, সবুজও মাখতে পারে। এবারে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগে দুর্ভোগ। মঙ্গলবার দিনভর বৃষ্টি, বৃহস্পতিবার থেকে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা। উপকূল এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা। রাতভর বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন। পূর্ণিমার কোটালে নদী এবং সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। কাকদ্বীপে খোলা হলো কন্ট্রোল রুম। দেখুন চিত্রটা। পূবালি হাওয়া ও নিম্নচাপ জোড়া ফলায় দুর্যোগ। বুধবারও বৃষ্টির পূর্বাভাস। তবে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় মঙ্গলবার ঝেঁপে বৃষ্টি, উত্তাল সমুদ্র। অতিবৃষ্টির জেরে বীরভূমের মোহাম্মদ বাজারে ভাসা ব্রিজের ওপর দিয়ে বইল নদী। এই জলটা বইছে কুলে নদীর উপরে, এই যে ভাসা ব্রিজ আছে, এই ভাসা ব্রিজের উপরে দিয়ে জল বইছে, তাতে কি আমাদের দিকে নিত্যদিনের যাত্রী আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় জল জমে দুর্ভোগ। সেই সঙ্গে সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাস। পূর্ণিমার কোটালে বাড়ছে উপকূল এলাকার আশঙ্কা। দুর্যোগ মোকাবিলায় কাকদ্বীপে মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমা দপ্তরে একটি মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে সমস্ত দপ্তরের যে আধিকারিকরা রয়েছে তারা রীতিমতো সমস্ত এলাকা, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তারা কিন্তু খোঁজ খবর রাখছেন। নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করতে প্রশাসনের মাইকিং। তারা নিজেদেরকে নিরাপদ জায়গায় রাখুন। যদি আপনাদের এখানে নিউজ 18 বাংলা। প্রশাসনের সাহায্য নিন। আর কয়েক ঘন্টা প্রবল বৃষ্টি, দুর্যোগ উত্তরবঙ্গে। ছবিটা দেখাবো, ভয়াবহ ছবি। ধসে বিপর্যস্ত কালিম্পং পুরসভার 4, 15, 18 এবং 21 নম্বর ওয়ার্ডে ধসে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি। জলস্তর বাড়ছে খরস্রোতা তিস্তায়। দেখুন কি পরিস্থিতি, রাস্তার ওপর দিয়ে বইছে তিস্তার জল। যে তিস্তা অনেক নিচে থাকে, কালিম্পংয়ে যারা গেছেন এই রাস্তা দিয়ে গেছেন যারা। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি এই মুহূর্তে, যান চলাচলের কি পরিস্থিতি? তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে অবিরাম বৃষ্টির জেরেই কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। একদিকে যেমন দার্জিলিং বিপর্যস্ত, অন্যদিকে কালিম্পং জেলা জুড়ে কিন্তু বিপর্যস্ত এই ধসের জেরে। ইতিমধ্যে ধসের একজনের মৃত্যু হয়েছে এবং কালিম্পংয়ে যে তিস্তা, সে তিস্তা নদী সংলগ্ন এলাকায় কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল বইছে এবং সেখানে কিন্তু কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। এবং তিস্তা নদী সংলগ্ন যে ত্রিবেণী রোড, সে ত্রিবেণী রোডের উপর দিয়ে কিন্তু জল বইছে এবং তিস্তা নদী সংলগ্ন যে 10 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বাংলা সিস্টেম যে লাইফ লাইন, সেই লাইফ লাইনে কিন্তু প্রায় ছুঁই তিস্তা নদীর জল। অর্থাৎ রাতভর যদি আরো বৃষ্টি যদি বাড়ে তাহলে কিন্তু জাতীয় সড়কও জলের তলায় চলে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। স্থায়ীভাবে একদিকে যেমন ধস, অন্যদিকে তিস্তার জলস্থিতি বাড়ায় দুর্ভোগ কিন্তু চরমে উঠছে পাহাড়ে এবং বাংলা সিকিম লাইফ লাইন এলাকার কিন্তু বিভিন্ন জায়গায় ছোটখাটো ধস নামায় যান চলাচল ব্যাহত রয়েছে। ধন্যবাদ পার্থ, আমরা আপডেট নেব আরো এবং আগামীকালও আমরা নজর রাখবো এই রাস্তার দিকে, এই পরিস্থিতির দিকে। উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে তিস্তা যে নিচ দিয়ে বয়, সেই তিস্তা উঠে এসেছে, ফুলে ফেপে উঠেছে এবং রাস্তা দিয়ে তিস্তার জল বইছে। বৃষ্টির জেরে মিরিকেও ধস নেমেছে। আর এই প্রাকৃতিক দুর্যোগে চাষের ব্যাপক ক্ষতি। জলমগ্ন রাস্তা, জলমগ্ন চাষের জমি, অনেক জায়গায় মাঠেই নষ্ট ফলন। মাথায় হাত কৃষকদের। পূবালি হাওয়া, নিম্নচাপের জের, কার্তিকে বৃষ্টি, জেলায় জেলায় উৎসবের মরশুমে উদ্বেগে কৃষকরা। পরপর নিম্নচাপ, পূবালি হাওয়া, একটানা বৃষ্টিতে বিধ্বস্ত কুলতলির বিস্তীর্ণ এলাকা। নষ্ট ঝিঙে, উচ্ছে, বেগুন, ধান গাছ। পচে যাচ্ছে কয়েক লক্ষ টাকার লঙ্কা চারা। ক্ষতিগ্রস্ত হাজার হাজার চাষি। পাইকারি বাজারে সবজির যোগানও কমছে। আগামী দিনে সবজির দাম আরও বাড়ার আশঙ্কা। গত কয়েক মাসের বৃষ্টিতে গোঘাট, আরামবাগ, পরশুরার বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। মাঝে বৃষ্টি কম হওয়ায় বেগুন, পটল, মূলো, কপি চাষ করার চেষ্টা করেন কৃষকরা, কিন্তু অসময়ে বৃষ্টিতে সব নষ্ট। পচন ধরেছে ধান গাছে, তার প্রভাব পড়ছে বাজারে। প্রকৃতি গোলমাল করছে, হ্যাঁ, এই ওয়েদারে তো মাল নষ্ট হবে। পটল 1 বিঘে জমিতে হয়তো 50 কেজি পটলও তুলতে পারছে না চাষিরা। এইভাবে এর জন্যই দামগুলো বেড়েছে, বৃষ্টির কারণের জন্যই দামগুলো বেড়েছে, কিন্তু মানুষ খেতে পারছে না। দুদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিভিন্ন এলাকার চাষের জমি। বন্যায় এমনিতেই চাষের জমি নষ্ট হয়ে গেছে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো অকাল বৃষ্টি। কিন্তু এই আমার 50 বছর বয়স হয়ে গেল, এই প্রথম দেখলাম যে আমাদের মাঠে একটুও ধান হয়নি। গঙ্গা মা এসে সব ধুয়ে নিচ্ছে। মনে হচ্ছে কি গঙ্গা মার সঙ্গে লক্ষ্মী মায়ের কোনো বিবাদ ছিল নাকি কি জানি। এবছর আমরা কোনো চাষিরা লক্ষ্মী পূজার মতো ধান করতে পারিনি।
কথায় আছে পাকা ধানে মই। একে বন্যা পরিস্থিতি, তার উপর অতিবৃষ্টি, জমিতে নষ্ট পাকা ধান, মাঠ জুড়ে হলুদ হয়ে রয়েছে পাকা ধান। হালকা ঝড়ে জমির মধ্যেই পড়ে রয়েছে পাকা ধান। পাকা ধানে জল জমে সারে সর্বনাশ কৃষকদের। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, পাকা ধানে যেমন বলে মই দেওয়া হয়ে গেছে, সেরকম অতি বিরাট ক্ষতি হয়ে গেছে। প্রকৃতির খামখেয়ালিপনা, ক্ষতির মুখে কৃষকরা, তাকিয়ে সরকারি সাহায্যের দিকে। নিউজ 18 বাংলা। পুজোর ভিড়ে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছিলেন চিকিৎসকরা। রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। রাজ্যে 24 ঘন্টায় করোনা আক্রান্ত 726, গতকাল ছিল 690। কলকাতায় করোনা আক্রান্ত 183, মৃত 2। উত্তর 24 পরগনায় আক্রান্ত 106, মৃত 2। দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত 66, মৃত 2। করোনায় যদিও পজিটিভিটি রেট অর্থাৎ টেস্ট এবং করোনা আক্রান্ত 2.19%, অনেক কমেছে এই পজিটিভিটি রেট। এবার একটু অন্যরকম খবর। পেঁচা নয়, এ লক্ষ্মীর বাহন হাতি। বাঁকুড়ার রামকানালি গ্রামে গজলক্ষ্মীর আরাধনা দেখুন। জঙ্গল লাগোয়া গ্রাম বাঁকুড়ার বেলিয়াতোর রেঞ্জের রামকানালি। এ গ্রামেও পুজো হয় দেবী লক্ষ্মীর। তবে আর 5টা লক্ষ্মী পুজোর সঙ্গে মেলে না রামকানালি গ্রামের লক্ষ্মী পুজোর ধরন ধারণ। এখানে পেঁচা নয়, গজে অবস্থান করেন দেবী লক্ষ্মী। 123 বছর ধরে চলে আসছে এই রীতি। যেভাবে করে গেছে আগেকার লোকেরা, সেইভাবেই মেনে চলতে হচ্ছে আমাদের। আমরা সেইভাবেই পুজোটাকে চালাচ্ছি, আগিয়ে নিয়ে যাচ্ছি। হাতি যেমন বসে আছে, হাতি তো মা লক্ষ্মীর উপরে বসানো হয়েছে, তা গজরাজ হিসেবে আমরা ওকে দেখি, আর সেইভাবেই আমরা পুজোর আরাধনা করে থাকি। 100 বছর আগে গ্রামে যেমন হাতির উপদ্রব ছিল, আজও তাই। মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল এসে পড়ে লোকালয়ে। ফসলের ক্ষয়ক্ষতি হয় বিস্তর। গজরাজদের হানা বাঁচিয়ে লক্ষ্মী লাভের আশায় তাই গজলক্ষ্মীর আরাধনা। আমাদের বাবা, তার বাবারা ছিল, ওরা হয়তো হাতি লক্ষ্মীর সাথে হতো গজরাজের পুজোটা করতে আর কি, যাতে আমাদের হাতির উপদ্রব না হয়। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে হাতির উপদ্রব এখনো রয়ে গেছে। এভাবেই তাই লক্ষ্মী এখানে পূজিতা। গ্রামের সকলে মিলে আয়োজন। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। বাংলায় সবশেষে নিয়ে যাব মেদিনীপুরে। কৈলাসে ফিরেছেন উমা। সেই বিদায় বেলাতেই সম্প্রীতির বাঁধনে বাঁধা পড়ল মেদিনীপুর। বিসর্জনের ঘাট পরিষ্কারের হাত লাগালেন মুসলিম সম্প্রদায়ের যুবকরা। বিদায় মানে কি শুধুই বিষাদ, বিচ্ছেদ যন্ত্রণা? উৎসব শেষের বিসর্জন যাওয়া প্রতিমার ফাঁকা কাঠামোর মন খারাপের মধ্যেই আলোর আভাস, সম্প্রীতির বার্তা। বিসর্জনের পালা শেষ। দূষণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে ঘাটে ঘাটে চলছে সাফাই অভিযান। সেখানেই মৈত্রীর ছবি মেদিনীপুর শহরে। কংসাবতী নদীর গান্ধীঘাটে সাফাই অভিযানে সামিল মুসলিম সম্প্রদায়ের সদস্যরা। ঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা পাতা অবধি আমরা ঘাটের মধ্যে রাখি না। 20 বছর ধরে করে আসছি। তোমার 150-র উপরে সাফা সুতরা করে তুলে নিয়েছি। মেদিনীপুর পৌরসভা থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রতিমা নিরঞ্জনের জন্য। প্রায় 70 জন মতো ছিল, 90% মুসলিম আছে। ঘাট সাফাইয়ের কাজে যুক্ত কর্মীদের সম্বর্ধনা জানিয়েছে মেদিনীপুর পুরসভা। প্রতিমা নিরঞ্জনের কাজটা সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। ফুল, বেলপাতা, মাটি, খড় যাবতীয় বিসর্জন হওয়ার সাথে সাথেই তারা সবাই পরিষ্কার করে দিয়েছেন এবং কাউকে নদীতে নামতে হয়নি। হানাহানি ভেদাভেদকে সরিয়ে রেখে এক হয়ে বাঁচার বার্তা। বাংলার প্রিয় সম্প্রীতির সুরেই উৎসবের আনন্দকে বাঁধল মেদিনীপুর। মেদিনীপুর থেকে শোভন দাস,